আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এবার যে ঘটনাটা লিখলাম এটা আমার এক চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। ওনার নাম মোহাম্মদ বকুল ফরায়েজি। সময়টা হচ্ছে 1999 সালে। চাচাদের অনেক চাষের জমি জমা ছিল। ওনার 4 ভাই। ফসলের সময় আসলে কেউ আবার রাতে মাঠেই মেশিন পাড়ে ডেরা বানিয়ে থাকতেন ফসল পাহারা দেওয়ার জন্য। এক ভাই একদিন, অপর ভাই আরেকদিন। বলে রাখা ভালো, বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত দূরে তাদের জমি। তবে দূরেই একটু বেশি জমি তাদের, তাই দূরেই রাতে থাকতে হতো তাদের। তো বকুল কাকা তার গন্তব্যের উদ্দেশ্যে যেতে একটু সন্ধ্যা হয়। মাঝখানে 3 থেকে 4টা বন শেষে তাদের জমি। এর ভেতরে কোনো বাড়িঘর নেই বললেই চলে। তো বকুল কাকা যখন প্রথম বনে পা রাখলেন তখন হাজির হয় একটা কালো বিড়াল। চাচা বলে, ধুর, এখানে বিড়াল এলো কোত্থেকে? বাড়ি ইতিমধ্যে 1 কিলোমিটার পেছনে রেখে আসলাম। সে ভাবল এখানে বিশাল বড় একটা বট গাছ, মনে হয় বিড়ালটা ওই গাছের কুঠেরিতেই থাকে। বকুল কাকা আখ ক্ষেত থেকে একটি আখ ভেঙে বিড়ালটাকে ধাওয়া করল, কিন্তু বিড়ালটা তার পিছু ছাড়ছে না। সে ভাবল বিড়ালটা মনে হয় আমার পেছন পেছন এসেছে, তাই শেয়ালের ভয়ে আবার পিছু ছাড়ছে না। বকুল কাকা কিছু দূর গিয়ে পেছনে তাকিয়ে দেখে বিড়ালটা নেই, চলে গেছে। আবার সে হাঁটা শুরু করল। দ্বিতীয় বনে ঢোকার সাথে সাথেই দেখলেন আরেকটা কুকুর। চাঁদের আলোতে সব দেখা যাচ্ছিল। কুকুরের 2টা চোখ ছিল লাল, মনে হয় কাকাকে গিলে খাবে। কাকা আবারও আখ ভেঙে কুকুর ধাওয়া করে, কিন্তু কুকুরও বিড়ালটার মতোই পিছু ছাড়ছে না। তিনি আবার হাঁটা শুরু করলেন। তৃতীয় বনে যাওয়ার পর দেখলেন একটি সাদা ঘোড়া ঘাস খাচ্ছে। তখন বকুল কাকা ভাবলেন যে অনেক দিন ধরে গ্রামে ঘোড়া দেখি না, এটা আবার কোথা থেকে এলো। সে আখ খেতে চায়, আখের পাতা নিয়ে পাতা দিয়ে রশি বানিয়ে ঘোড়াটাকে বেঁধে রাখবে বলে বকুল কাকা যখন আখের পাতা নিয়ে এলো তখন দেখতে পেল ঘোড়াটা বদলে ওখানে বধূ বেশে এক সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। বকুল কাকা ওই নারীটাকে প্রশ্ন করল, আপনি কে? আর এখানে একটি ঘোড়া ছিল, ঘোড়াটি কোথায়? জবাবে মেয়েটি বলে, আমি ওই দূরের গ্রামে থেকে এসেছি। যখন আমি এখানে আসি তখন দেখলাম একটি ঘোড়া আমাদের গ্রামের দিকে দৌড়িয়ে যাচ্ছে। মেয়েটি আরো বলল যে ঘোড়াটা কি আপনার? বকুল কাকা ঘোড়ার কথা বাদ দিয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করল, আপনি এত রাতে কোথায় যান? তখন মেয়েটি বলল যে তার মা বাবা তাকে জোর করে এক বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিতে যাচ্ছে, তাই সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। বকুল কাকাকে এটাও বলেছে, আপনাকে আমার ভালো লেগেছে, আপনাকে আমি বিয়ে করব, করবেন আমাকে বিয়ে? তখন বকুল কাকা বলেছে, আমার বড় ভাই আছে, এখনো বিয়ে করেনি, আমি কিভাবে বিয়ে করি? তখন আবার মেয়েটি বলল যে তাহলে আজকের রাত্রিটা আমাকে আপনার সাথে রাখেন, সকাল হওয়ার আগেই আমি চলে যাব। বকুল কাকা তখন বলল, ঠিক আছে, তাহলে আমার সাথে আসেন। আমার মেশিন পাড়ের ডেরাতে ওখানে রাত কাটিয়ে সকালে চলে যাবেন। মেয়েটি অনেকটা খুশি হয়ে রাজি হয়। তখন বকুল কাকা মেয়েটিকে তার ডেরায় নিয়ে যায়। বকুল কাকা মেয়েটিকে তার চৌকিতে থাকতে দেয়। কাকা নিজে আখ পাতার কিছু শুকনো পাতা এনে মেঝেতে বিছিয়ে একটা চাদর বেঁধে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর মেয়েটি কাকাকে তার দেহ অফার করে। বকুল কাকা মেয়েটিকে বুঝান যে আমি চিন্তা করছি আপনাকে আমার ভাবি বানাবো, আপনি এরকম চাইছেন কেন? মেয়েটি তখন কাকাকে বলেন যে আপনি অনেক মহৎ, আমি আপনাকে পরীক্ষা করলাম। আবার দুজনেই ঘুমিয়ে পড়ল। ঘণ্টাখানেক পরে কাকা যখন ঘুমিয়ে পড়ে ঠিক তখনই ঘটে মূল ঘটনা। বকুল কাকা ঘুম থেকে উঠে দেখে মেয়েটি ঠিক তার উপরে। বকুল কাকা তখন বলেছে, আপনি এখানে কেন? নামুন,
আমার উপর থেকে নামুন। মেয়েটি কাকাকে চুম্বনের পর চুম্বন করতে থাকেন। কাকা রাগে হাতের কাছেই ছিল টর্চ লাইট। টর্চ লাইটটি নিয়ে সরাসরি মেয়েটির মুখে মারেন। তারপর বকুল কাকা সেন্সলেস হয়ে যায় এবং বকুল কাকাকে পাওয়া যায় পরের দিন সকালে রাস্তার পাশে এক ঝোপের ভেতরে। পরে তাকে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, মেয়েটির মুখে যখন টর্চ লাইট মারলেন তখন দেখলেন মেয়েটির মুখ ছিল ফ্যাকাশে এবং মেয়েটির চোখ ছিল না, কি বিশ্রী চেহারা, চোখের জায়গাতে গর্ত। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় মেয়েটিকে এক বৃদ্ধের সাথে বিয়ে দিবে বলেই গলায় দড়ি দিয়ে মারা গেছেন। বকুল কাকার সাথে ঘটনাটার ঠিক 3 দিন আগেই মারা গিয়েছেন মেয়েটি। তারপর বকুল কাকা 3 মাস অসুস্থ ছিলেন। আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক মসজিদের ইমাম সাহেবের চিকিৎসায় বকুল কাকা সুস্থ হয় এখন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তসলিম আপনাদের সাথে এই ঘটনাটি শেয়ার করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হাই ভাইয়া, আমি সিনহা উত্তরা থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। থ্যাঙ্কস ভাইয়া আমার সর্বশেষ গল্পটা অনিয়ার করার জন্য। আজকে আমি আপনাদের আরেকটি গল্প শেয়ার করব যেটা আমাকে আমার হুজুরের কাছ থেকে শুনেছি। আমি ঘটনাটি যেভাবে শুনেছি সেভাবে বলছি। আমার হুজুর একজন হাফেজ। ঘটনাটি এরকম, আমার হুজুরের হোম টাউন হচ্ছে দিনাজপুর ছিল। তার ফ্যামিলির অনেকেই দিনাজপুরে থাকত। একদিন হুজুরের কাছে একটা ফোন এলো। ফোন থেকে বলা হয়েছিল তার মা নাকি আর নেই, তার মা মারা গেছে হার্ট অ্যাটাক করে। হুজুর শুনে মেন্টালি খুব ভেঙে পড়েছিল এবং ওই দিন রাতেই হুজুর বাসের টিকিট কেটে রওনা দিল দিনাজপুরের উদ্দেশ্যে। দিনাজপুর যাওয়ার পর হুজুর তার বাড়িতে যায়। তখনও লাশ দাফন করা হয়নি। হুজুরের জন্য ওয়েট করা হয়েছিল। হুজুর বলছিল সে যাওয়ার আগে পর্যন্ত লাশ যেন দাফন না করা হয়। হুজুর বাড়িতে গিয়ে তার মায়ের লাশের পাশে অনেক কান্না করছিল, কিন্তু তাতে কোনো লাভ নেই, কারণ মানুষ চিরদিন বেঁচে থাকে না। আল্লাহর এই বিধান মেনে হুজুর তার মায়ের লাশ দাফন করে নিজ হাতে। জানাজাও সে নিজেই পড়িয়েছিল। লাশ দাফন শেষে হুজুর বাসায় আসছে। ওই দিন রাতে ঈশার নামাজ পড়ে আসার সময় ঘটনাটি ঘটল। গ্রামে খুব সকালেই রাত হয়ে যায়, তাও আবার অনেক গভীর রাত। তাই রাস্তা ছিল খুবই নীরব। হুজুর বাসায় আসার রাস্তা ছিল প্রায় অনেকগুলা। একটা রাস্তা ছিল যেটা দিয়ে যেতে হলে কবরস্থানের পাশে দিয়ে যেতে হবে, যে কবরস্থানে তার মাকে দাফন করা হয়েছিল। হুজুর খুব কান্না পাচ্ছিল। অ্যাট লাস্ট সে ওই কবরস্থানের রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে যাওয়ার আগে চেয়েছিল তার মায়ের কবরটা একবার দেখে যাবে। সে তার মায়ের কবর দিকে যায় এবং সে ওখানে অনেক কান্না করে। কিছুক্ষণ থাকে, সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। ফিরে যাওয়ার টাইমে হঠাৎ কে যেন তাকে ডাক দিল পেছন থেকে, তার নাম ধরে। হুজুর সেটাকে কোন রকম গুরুত্ব দেয়নি, কারণ প্রথম ডাকটা খুবই আস্তে ছিল। তারপর আবার তার নাম ধরে কে যেন ডাকে। এখন সে শুরু থেকে একটু বেশি শব্দ করে তাকে আবার ডাকলো। যতবার ডাকছে শব্দ ততই জোরে হতে লাগলো। প্রথমে কিছুক্ষণ ডাকার পর হুজুর তাকায়নি পিছে। এক পর্যায়ে সাউন্ডটা এত জোরে ছিল হুজুর শেষমেশ পিছনে তাকালো। হুজুর পিছনে তাকিয়ে দেখল তার মা সাদা কাপড় পরা দাঁড়িয়ে
কাছে হুজুরকে বলল, বাবা তুই যাইস না আমাকে ছেড়ে। এতটাই ইমোশনাল ভাবে কথাটি বলল, হুজুর কি করবে বুঝতে পারছিল না। এক পর্যায়ে হুজুর তার মায়ের কাছে গেল এবং তার মাকে জড়িয়ে ধরল। হুজুরের মাথায় তখনও আসেনি যে তার মা নেই, তাকে সে নিজের হাতে দাফন করেছে আজ। মাকে জড়িয়ে ধরে কান্না করে এবং প্রায় অনেকক্ষণ হুজুর মায়ের সাথে কথা বলে। হঠাৎ করে এমন এক দমকা হাওয়া এলো, হুজুর তার মাকে বলল তার সাথে বাসায় যেতে, কিন্তু তার মা তাকে বলল, তুমি যাও, আমি একটু পরে আসছি। কথা শুনে অনেক আশা নিয়ে হুজুর দূরে যেতে লাগল। যেই মাত্র সে কবরস্থান ক্রস করল, হঠাৎ হুজুরের মাথায় এলো, তার মা তো নেই, সে তো আজই তার মাকে দাফন করেছিল। তাহলে এতক্ষণ যে সে কথা বলল এবং ছড়িয়ে ধরল, সে কে ছিল? কার সাথে বা সে এতক্ষণ কথা বলল? ভেবে ভেবে হুজুর এতটাই ভয় পেয়ে গেল যে সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। হুজুর জীবনে কখনো ভয় পায়নি। সকালে সে তার নিজেকে তার বাসায় আবিষ্কার করল। তাকে এই কারণগুলো জিজ্ঞাসা করা হয়েছিল, সে সবাইকে খুলে বলল। ওই ঘটনা মনে পড়লে হুজুরের আজও খুব খারাপ লাগে। তার এখনো মনে হয় ওই ঘটনা যদি আরেকবার দেখতে পেত। এই ছিল আমার ঘটনা। আশা করি অন্যারে পড়ে শোনাবেন। ধন্যবাদ। আমি নূর, BA থার্ড ইয়ারে পড়ি। আজ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব তা আমার চাচির কাছ থেকে শুনেছি। ঘটনাটা ঘটে চাচির বাবার সাথে। চাচি তখন ছোট, তার বয়স 12 কিংবা 13 হবে। চাচির বাবা থাকতো বিক্রমপুরে। বাড়ির পাশে ছিল পদ্মা নদী। চাচির বাবার মাছ ধরার অনেক শখ ছিল। এক কথায় চাচিরা গ্রামে থাকতো বলে তাদের মাছ কিনে খেতে হতো না। চাচির বাবা মাঝে মাঝে জাল নিয়ে বন্ধুর নৌকা নিয়ে নদীতে যেত মাছ ধরতে। এমনই এক রাতে তারা মাছ ধরতে যায়। রাত তখন 10:30 হবে। তখন গ্রামে বিদ্যুৎ ছিল না, এমনকি হাটে নৌকা নিয়ে বাজার করতে হতো। রাত 10:30 সে তার বন্ধুর নৌকা, হারিকেন আর ঝাঁকি জাল নিয়ে খাল মানি শাখা নদী পার হয়ে চরের কিনারে গেল মাছ ধরতে। ওখানে মানুষ কম যায়, তাই মাছ ওখানে বেশি পাওয়া যায়। তাছাড়া যারা মাছ ধরে তারা জানে একজনের জায়গায় আরেকজন মাছ ধরে না। নদীতে সীমানা ভাগ করা থাকে। সুদূরে বড় নদীতে ইলিশ মাছ ধরার নৌকা ছিল। তারা গুরু মাছ ধরবে বলে পাড়ে নামল। দুজন হারিকেন নৌকা রেখে দুপাশে মাছ ধরছে। জ্যোৎস্না আর চাঁদ মাথার উপরে থাকায় জাল থেকে মাছ ছাড়াতে কষ্ট হয়নি। কাছে দিয়ে মাছ ছাড়াচ্ছে। এমন সময় দাদা একটু পানির মাঝে বড় মাছ ডুব দেওয়ার শব্দ শুনতে পেল। তাকিয়ে দেখে পানি কাঁপছে। এই দেখে সে জাল ফেলল, কিন্তু বড় মাছ পেল না, তবে অনেকগুলো ছোট মাছ পেল। কিছুক্ষণ পর আর একটু দূরে আর একটা বড় মাছ ডুব দেওয়ার শব্দ পেল। ওইখানে জাল ফেলল। এভাবে তার ঝুড়ি ভরে গেল, কিন্তু তার বড় মাছের লোভ পেয়ে বসল। বলল, বড় মাছ আজ সে ধরবেই। এই বলে তাকিয়ে দেখে তার বন্ধুটা নৌকার কাছে মাছ ধরছে। সে অনেক দূরে এসে গেছে। ভাবল এই খেও দিয়ে ফিরে যাবে। খেও দেওয়ার সাথে সাথে তাকে পানির নিচে টেনে নিয়ে গেল একটা হাত। ঝাপটাঝাপটি করতে করতে সে টের পেল যে তার পা ধরে কে যেন টানছে। সেটা সে দেখতে পেল, যেটা তাকে অনেক জোরে জোরে টানছে। তার শরীরে চুলের মতো বড় বড় লোম ভরা,
হাত মানুষের চেয়ে অনেকটা মোটা। অচিরেই তার গলা চেপে ধরল। সে পানির নিচে আর উপরে ডুব খেতে লাগলো। কিছু করতে না পেরে সে কোমর থেকে মাছ ছাড়াবার কাঁচি দিয়ে সেই অশরীরটাকে কোপাতে শুরু করলো। কিছুক্ষণ পর সেই অশরীরটা তাকে ছেড়ে দিল। তারপর সে সাঁতারে কিনারে চলে আসে, তার বন্ধুকে ডাক দিল। বন্ধু তার ডাক শুনে দৌড়ে এসে দেখে দাদা মাটিতে শুয়ে আছে। তাকে ধরে নৌকায় নিয়ে গেল। তার শরীরের নানা জায়গায় খামচির আঁচড়, আর তার ঝুড়িতে শুধু মাছের মাথা পড়ে আছে, মাছ নেই। এরপর দাদাকে বাড়ি নিয়ে আসা হলো। দাদা 14 দিন জ্বরে ভুগছে। পরে হুজুর এই ঘটনা শুনে এসে তাকে তেল পড়া আর পানি পড়া দেয়। এরপর দাদা আস্তে আস্তে ভালো হয়। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আকিকুজ্জামান পান্থ, ময়মনসিংহের তারাকান্দি থেকে বলছি। আমার বয়স কম থাকায় স্টুডিওতে আসা সম্ভব হয়নি। আমি আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি তা আমার ডক্টর আঙ্কেলের কাছ থেকে শোনা। তিনি তখন MBBS পাশ করে কোন একটা বেসরকারি হসপিটালে নতুন জয়েন করলেন। তিনি জুনিয়র থাকায় তাকে অনেক প্র্যাকটিস করতে হতো। তিনি তার হেল্পার রাফিক আঙ্কেলকে সাথে করে পোস্টমর্টেমের কাজ করত। একদিন গভীর রাতে জামালপুর সদর থানার এক কনস্টেবল একটা লাশ নিয়ে এলো। তো আঙ্কেল রাফিক আঙ্কেলকে সাথে নিয়ে লাশ কাটা ঘরে ঢুকলো। তো আঙ্কেল যত তাড়াতাড়ি তার মতো করে কাজ শুরু করে দিল। তখন রাফিক আঙ্কেলের বাথরুমের চাপ পড়ল। তো সে আঙ্কেলকে বলে বাথরুমে চলে গেল। তখন আঙ্কেল কাজে ব্যস্ত ছিল বিধায় ততটা খেয়াল করেনি। একসময় আঙ্কেলের একটি ছড়ির প্রয়োজন হলো। তখন তিনি রাফিক আঙ্কেলকে ইশারা করে ওই জিনিসটা দেওয়ার জন্য হাত বাড়ালো। তো বলে রাখা ভালো, ততক্ষণে রাফিক আঙ্কেল বাথরুম থেকে আসেনি। কিন্তু হঠাৎ একটা হাত ওই ছুরিটা আঙ্কেলকে এগিয়ে দিল। তিনি তখন ছুরিটা নিয়ে কাজ শুরু করল। আচমকা আঙ্কেলের স্মরণ হলো যে রাফিক তো বাথরুমে, তাহলে এটা এগিয়ে দিল কে আমাকে? তখন তিনি লাশের মুখের দিকে তাকালো। এই সময় আঙ্কেল যা দেখল, সে আঙ্কেল গল্পটা বলার সময় আঙ্কেলের শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গিয়েছিল। তিনি যা দেখলেন তা তিনি দেখার জন্য কোনো মতেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন লাশটা তার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছিল। এই দৃশ্য দেখে আঙ্কেল রুম থেকে তাড়াতাড়ি চলে আসতে লাগলেন। তারপর তিনি দেখলেন দরজার সামনে লোকটি ফাঁসি দিয়ে ঝুলছে। এই দৃশ্য দেখে তিনি তা সহ্য করতে পারেননি। তিনি একটা জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। তখন রাফিক আঙ্কেল চিৎকারের শব্দ শুনতে পেয়ে আঙ্কেলকে এসে দেখে ফ্লোরে পড়ে আছে। সকালে আঙ্কেলের জ্ঞান ফিরে আসলে তিনি তাকে আবিষ্কার করলেন রেস্ট রুমে। তিনি তখন ওই কনস্টেবলের কাছ থেকে যে লাশটা নিয়ে এসেছিল তার কাছ থেকে লাশের সম্পর্কে জানতে চেয়েছিল। তখন ওই পুলিশ তাকে জানালো এই লাশটা তার বাবা মায়ের সাথে রাগ করে সুইসাইড করে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ সারওয়ার। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে। তো আমি ঢাকায় একটা জব করতেছি। তো আজকে যে জন্য আমার এখানে আসা সেটা হচ্ছে যে আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে একটা ভয়ানক ঘটনা। সেটা হচ্ছে যে একদিন রাত্রে আমি, তখন ইলেকট্রিসিটি ছিল না, তো গরমে আমি আমাদের বাসার
মূল গেটটা খুলে একটু বাইরে দাঁড়ালাম, গাছের আর কি দেখা যাচ্ছে যে খুব শীতল আর কি, মৃদু বাতাস বইছে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তো কোনো কিছু তখন আমি ফিল করলাম না। তো তারপর হঠাৎ করে আমার চোখটা আমার জেঠু ভাইয়ের ঘরের দিকে যায়। তো আমি সেখানে দেখতে পারি যে আমার জীবনে আমি এত বড় কুকুর কখন দেখিনি। তো কুকুরটা ঠিক এত বড় ছিল। আচ্ছা, মানে এটা স্বাভাবিক কুকুরের থেকে অনেক বেশি হ্যাঁ, বড় ছিল। অনেক বড় ছিল। আচ্ছা, অলরাইট। এটা তারপর- সময়টা ঠিক কতটার দিকে হবে এটা? তখন ঠিক ফজরে আজানের আগে হবে। আচ্ছা, ওকে। মানে এত রাতে আপনি বের হয়েছেন বাতাস খাবার জন্য শুধুমাত্র? হ্যাঁ, আমি মনে করছিলাম যে এখন তো ফজর হয়ে গেছে, মানে তখন কিন্তু ভরা পূর্ণিমা ছিল। আচ্ছা, তো তারপর আমি দেখতে দেখতে লক্ষ্য করলাম যে কুকুরটার ঠিক এক হাতের মতো একটা জীব, লাল জীব বেরিয়ে আছে। আচ্ছা, মানে জিহ্বাটা অনেক হ্যাঁ। লম্বা একটা জিহ্বা ছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সে আমার দিকে তাকিয়েছিল, আর তার দেখছিলাম যে তার চোখগুলো কেমন যেন লাল লাল জ্বলতেছিল। তো প্রথমে দেখার পর আমি কেমন জানি একটু ভয় অনুভব করলাম। তারপর নিজে নিজে ভাবলাম যে না, আসলে জিনিসটা কি দেখতে হবে। তারপর নীরবে দাঁড়িয়ে থাকলাম। ঠিক তার কিছুক্ষণ পরেই দেখলাম যে হঠাৎ করে একটা মানুষ হয়ে গেল, সাদা, যার কোনো ফেস বোঝা যাচ্ছে না। মানে সেই কুকুরটাই একটা কুকুরটাই একটা মানুষে পরিণত হয়ে গেল। Oh my দেখার God! সঙ্গে সঙ্গে আমি চোখটা বন্ধ করলাম। আমার পুরো গাও শিউরে উঠলো। সাহস পাচ্ছি না যে চোখটা খুলে দেখব। তারপর অনেক চেষ্টা করে চোখটা খুলে দেখি যে ঠিক ওই মানুষটার কোনো পা নেই। মানুষটা দেখতেছি যে এইভাবে লাফাইতে লাফাইতে আমাদের বাড়ি থেকে ঠিক 100 গজ দূরে আমাদের পারিবারিক কবরস্থান, হুম। সেখানে যাচ্ছে। তো ওখানে গিয়েই দেখলাম যে ঠিক একটা প্রথম কবরটা, ওখানে গিয়ে আলোটা উধাও, মানুষটাকে আর দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপর আমি এরপর কিছু দেখি নাই। তারপর আমার ফ্যামিলির সঙ্গে আরো এরকম কিছু ঘটছে। সেটা হচ্ছে যে আমার কাজী, তো এক সন্ধ্যাবেলায় ঠিক মাগরিবের আজান দিবে তার আগে আগে আমাদের বাড়ির পাশে একটা কিন্তু বড় পুকুর আছে। তো পুকুরে পরেই এই 100 ফিটের মধ্যেই একটা কালভার্ট হবে। হুম। তো ওখানে আমরা সবাই মিলে সন্ধ্যার সময় আড্ডা দিতাম। তো সেদিন আমরা কেউ যাইনি, ও একাই গিয়েছিল। কিন্তু আমি আগে আমার দাদার কাছ থেকে শুনতে পাইছি যে ওখানে ওই দিক দিয়ে জিনের আসা যাওয়ার রাস্তা ছিল। আচ্ছা, তো হঠাৎ করে সে একাই ওখানে দাঁড়াইছিল। হঠাৎ করে সে শুনতে পারে যে দূর থেকে কেমন জানি একটা ভয়ঙ্কর আওয়াজ নাকি আসতেছে। আচ্ছা, আচ্ছা। তারপর সে যত ওয়েট করে ততই তার মানে সাউন্ডটা আর কি কাছে আসতেছে। তারপর সে বোঝার চেষ্টা করলো যে আসলে এটা কি। আর আমাদের গ্রামটা হচ্ছে এমন যে পুরো ফাঁকা, মাঝেই কয়েকটা বাড়ি, আর চতুর্দিকে আর কি ধান চাষাবাদ এগুলো হয়। তো তারপর ও দেখতেছিল যে আওয়াজটা তার দিকে ক্রমশ কেন জানি এগিয়ে আসতেছে। সে বোঝার চেষ্টা করলো যে আসলে এটা কিসের আওয়াজ আসতেছে। সে একটু এইভাবে ঘুরে দেখার চেষ্টা করে, কিন্তু ঘুরে দেখার পরেই সে এটা দেখার পরেই একটা চিৎকার দিয়ে ওঠে। সে দেখতে পারে যে 4টা সাদা মানুষ একটা লাশ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, সে দেখার সঙ্গে সঙ্গে মানে সেন্সলেস হওয়ার মতো অবস্থা, চিৎকার দেয়। বাড়ি থেকে সবাই দৌড়ে যায়। তারপর যে বলি যে আসলে তোমার হয়েছে কি, সে তখন কিছুই বলতে পারে না। অবশ্য এই ঘটনাটা 2 দিন পর অনেক কিছু করে তার কাছ থেকে শোনা হয়। তারপর একদিন আমাদের বাড়িতে ঘটা, একদিন রাত্রে আমার, সেটা হচ্ছে আঙ্কেলের সঙ্গে এটা হয়েছে। তো সবাই ঘুমাইছি, ঠিক রাত 1:30 থেকে 2টা এরকম সময় হবে। তো এত রাতে হঠাৎ করে আমার আঙ্কেলের বাড়ির মূল ফটকের দরজায় এসে 2 বার নক করা হয়। তারপর তার নাম ধরে ডাকা হয়। আচ্ছা। তারপর তিনি প্রথম ডাকে কোনো সাড়া দেননি, দ্বিতীয় ডাকে হয়তো উনি আবার 5 ওয়াক্ত নামাজ পড়তেন। হুম। তো উনি মনে করছিল যে আসলে বয়স হয়েছে তো। আর আবার আমাদের এক গ্রাম আশপাশে প্রতিদিন আজানের পর ওনাকে ডাক দিতেন যে মতিয়ার চল নামাজে যাই। আচ্ছা, আচ্ছা। তো উনি সেটাই মনে করছিলেন। তো ঘুম থেকে উঠে বরাবর মতো উনি দরজা খুলেন। দরজা খুলেই উনি নাকি দেখতে পান যে 3টা
মহিলা আসমান জমিন তার সামনে দাঁড়িয়ে, আসমান জমির মধ্যে এত উঁচু এত ছিল? উঁচু আর লম্বা। আচ্ছা। আর তিনি লক্ষ্য করলেন যে তাদের চুলগুলো নাকি উস্কো খুস্কো, খুব বড় বড় চুল, আর চোখগুলো মনে হয় যে আপনার বিড়ালের চোখ যেরকম ওরকম জ্বলতেছে। আচ্ছা। আর বলতেছে যে আজকে আমরা তোকে নিয়ে যাব। আচ্ছা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উনি করেন, একটা চিৎকার দেয়, মানে ওনার যে সহধর্মিনী আছে তাকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে উনি ছুটে আসেন। তারপর উনি এসে কিন্তু কিছু দেখতে পারেননি। তারপর উনি এই অবস্থায় অসুস্থ হয়ে যায়। আর 10-12 দিন এরকম অসুস্থ থাকে। তারপর আমরা গ্রামের বিভিন্ন রকম ঘরোয়া চিকিৎসা করি, যেমন কবিরাজ এরকম ডাকা হয় একদিন বাড়িতে। তো যাতে উনি আসার পর পুরো বাড়িটাকে আগে বন্ধ করে নেন, তারপর ওনার শরীরটাকে বন্ধ করে নেয়। আচ্ছা। বন্ধ করার পর তারপর ওনাকে বলা হয় যে আসলে আপনি কি দেখেছিলেন। উনি তখনও কিছু বলতে পারে না। তারপর আবারও তাকে বলা হয় যে আপনি কি দেখেছিলেন বলুন। তারপর উনি আস্তে আস্তে কথা বলা শুরু করলো। তিনি বলতেছেন যে আমি যেটা দেখেছিলাম সেটা আমার জীবনে আমি কখনো দেখিনি। 3টা মহিলা এত উঁচু আর এত লম্বা আমার সামনে দাঁড়িয়েছিল, আর তাদের চোখগুলো ছিল পুরো মতো, রক্তমাখা চোখের মতো, এইরকমই একটা। এক কথায় যে বিড়ালের চোখে অন্ধকারে যে লাইট করলে, শো করলে যেরকম আর কি একটা দেখা যায় ওইরকম। তো তারপর এরকম উনি ওনাকে তাবিজ দেয়, আমাদের গ্রাম্য ভাষায় আর কি তাবিজ বলা হয়। তারপর পানি পড়া এসব বিভিন্ন রকম করে, বাড়িতে চারদিকে 4টা তাবিজ পুঁতে দেয়। তারপর তার যে ঘরে উনি থাকেন সেটাতে তাবিজ একটা করে দেয়। তো এভাবে কিছুদিন যাওয়ার পর তিনি আবার একটা জিনিস দেখতে পান। সেটা হচ্ছে যে উনি ওনার কাজের জন্য বাইরে হয়েছেন। তো সেই সময় উনি পাকা রাস্তা, তো একটা মসজিদ সামনে আসছে, ঠিক তখন দুপুরে আজান দেওয়ার আগে। তো দেখতেছে যে রাস্তা ফাঁকা, রাস্তায় কিছু নাই, কিন্তু চোখের পলকে নিচের দিকে প্যাডেলের দিকে তাকাতেই সে দেখতে পারে সে নাকি এক হাত খানেক একটা সাপকে চাপা দিছে। আচ্ছা। তারপর সে দেখতে পারে যে আসলে সাপটা মরলো কিনা, সেজন্য সাইকেলটা ব্রেক করছে। তারপর ঘুরে দেখতে পায় যে সাপটা ঠিক রাস্তার বাম সাইডে একটা খেজুর গাছ আছে। আচ্ছা। ওই খেজুর গাছ দিয়ে সাপটা উঠে তার দিকে তাকিয়ে তাকে নাকি বারবার জিব্বা দেখাচ্ছিল। আচ্ছা আচ্ছা। তারপর ওনার জীবনের এই দুইটাই আর কি ঘটনা ছিল। আর আরেকটা হচ্ছে যে আমার আর এক আঙ্কেল, উনি হচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ার। উনি বরাবরের মতো কাজ শেষ করে বাসায় ফিরতেছিলেন। তখন ছিল শীতের রাত্র, 10:30-11টা বাজবে। তো ঠিক আমাদের বাসা কিন্তু রংপুর ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে ঢুকতে হয়। তো তার আধা কিলো পরে একটা বড় কিন্তু কবরস্থান আছে। আচ্ছা। তো কবরস্থানের মাঝামাঝি দিয়েই কিন্তু আমাদের রাস্তা। তো তখন উনি আস্তে আস্তে সাইকেলে, তো আস্তে আস্তে হঠাৎ করে কবরস্থানের ওই জায়গায় এসে তার কেমন জানি একটা ফিলিংস মানে গায়ে এসে যায়। আচ্ছা। চমকায় ওঠে। তারপর দেখতে পারে কিছু দূর দূরে একটা কবরের কাছে সাদা কি যেন দেখা যায়। তারপর উনি সাইকেলটা স্লো করে ওটাকে লক্ষ্য করে দেখতে থাকে যে আসলে কি। তারপর উনি ওখানে চুপ করে দাঁড়ায় থাকে। তিনি দেখতেছে যে কবর থেকে আস্তে আস্তে সাদা আলোর মতো বড় একটা ক্রমশ একটা মানুষের মতো রূপ নিয়ে নিল। তারপর সেটা আস্তে আস্তে এগুতেই থাকলো এবং কি সেটা মেন রোডে উঠে গেল। তারপর ওই সাদা আলো থেকে কিছুক্ষণ পরেই আবার দেখতে পারে যে একটা মানুষ হাঁটতেছে, কিন্তু মানুষটার পা দেখা যাচ্ছে না। আচ্ছা। তারপর তিনি আবার একটু সাহস করে সামনে এগুলেন, আবার কিছু দূর থামলেন। থামার পর আবার দেখার চেষ্টা করলেন যে আসলে এটা হচ্ছেটা কি। তারপর উনি দেখতে পারলেন যে একটা সামনে বাঁশঝাড় আছে। বাঁশঝাড়ে ওইখানে যেয়ে লোকটা যেন তার দিকে পাশ ফিরল, তার দিকে তাকাইল। তিনি যাতে দেখতে পারলেন যে লোকটার পা নেই। আগেও নোটিস করেছিলেন উনি আগে? হ্যাঁ হ্যাঁ। তারপর দেখা যাচ্ছে যে গলা নেই। আচ্ছা। কিন্তু তার চোখ দুটো ছিল 2 কাঁধে। এটা দেখার পর তিনি খুবই প্রচন্ড ভয় পেয়ে যায়
এবং ততক্ষণে কিন্তু ঠিক উনি একটা বাড়ির পাশে এসে পড়ে। তারপর উনি ওই বাড়িতেই যে ঢোকে। তারপরে ওই রাত্রটা তিনি ওখানেই থাকেন, আর সামনে মানে আসার কোনো রকম সাহস পায়নি। সাহসিকতা হয়তো ছিল না তার মধ্যে। ছিল না। তারপর উনি বাড়িতে আসেন। তারপর একদিন উনি ফজরে নামাজ পড়তে যান। ফজরে নামাজ পড়ে এসে হঠাৎ করে তার জ্বর এসে যায়। ওই জ্বরেই তাকে আমরা মেডিকেলে ভর্তি করাই। তো মেডিকেলে অনেক কয়েকদিন থাকার পর কোন রকম তার আর কি অবস্থার উন্নতি বোঝা গেল না। তারপর আবারও আমরা ওই গ্রাম্য পদ্ধতিতে একজন কবিরাজ ডাক দেই। তো কবিরাজ যা আর কি এসে যা বলল যে আসলে ওনার উপর কোনো একটা আর কি মানে যেটাকে বলা হয় অশরীরী কোনো হয়তো এইরকম কিছু একটা তার উপর ভর করেছে। ওকে। তারপর তিনি ওটাকে আর কি সারার বিভিন্ন রকম ইয়া করে দেন। তারপর উনি সুস্থ হয়ে ওঠেন। আর আমার সঙ্গে এখনো ইদানিং, যেমন এর আগে আমি আমার একটা ঘটনা বলছিলাম যে আমার চোখে দেখা এরকম একটা কুকুরের মতো, তো আমি এখনো যে জায়গায় আছি, আমি যদি কোনো একটা কাজ করতে ধরি, আমি কিন্তু এক রুমে একাই থাকি, কিন্তু আমি বুঝতে পারি কিছু একটা ছায়া আমার রুমে যেন ঢুকলো। আচ্ছা আচ্ছা। আমি সেটা ফিল করতে পারি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার ভয় হয় না কেন জানি। এটার সাথে হয়তো আপনি কারণ এটার আমি অভ্যস্ত ছিলাম। কেন, আমাদের বাড়িতে আমার দাদু বেঁচে থাকতে জিনের আসা যাওয়া ছিল। আর তারপর ঠিক আমি যখন ঘুমাবো, যখন আমার তন্দ্রা আসবে, তখনই আমার বেডটা কেমন জানি একটা নড়া দিয়ে ওঠে। আচ্ছা। প্রতিদিনের মতো, প্রতি রাতেই। আজ আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শোনা একটি ঘটনা শেয়ার করছি। হুজুরের বাড়ি নড়াইল জেলার আমবাড়িয়া গ্রামে। বর্তমানে তিনি লোহাগড়া থানার আমঢাঙ্গা গ্রামের একটি মসজিদে ইমামতি করেন। একদিন রাতে হুজুর তার ঘরের সামনে বারান্দায় ঘুমিয়েছিলেন, কেননা আমাদের গ্রামে তখনও বিদ্যুৎ প্রবেশ করেনি। প্রচন্ড গরমের কারণে বারান্দায় ঘুমিয়েছিল। বলে রাখা ভালো, হুজুরের ঘরটি মসজিদের সামনে ছিল। তিনি একদিন ঘুমিয়েছিলেন। আনুমানিক রাত 12টার দিকে একটা শব্দে হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুর দেখতে পেলেন একজন বৃদ্ধের মতো এক মুরব্বী মসজিদের গেট খুলে মসজিদে প্রবেশ করছে এবং চারিদিকে বাতাসে একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে। হুজুরের তখন মনে পড়ল হুজুর নিজ হাতে মসজিদের গেটে তালা মেরেছিল। তাহলে বৃদ্ধটি কেমন করে মসজিদে প্রবেশ করল? হুজুর বুঝতে পারলেন এটা সাধারণ মানুষ নয়, তাই তিনি দ্রুত ঘরের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। ফজরের আজানের সময় তিনি দেখলেন মসজিদের তালা যেমন ভাবে লাগানো ছিল ঠিক তেমন ভাবেই লাগানো আছে। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু পরবর্তী দিন আবার আরো একটা ঘটনা ঘটল। আনুমানিক রাত 2টার দিকে হুজুরের একটু টয়লেটে যাবার প্রয়োজনে তিনি বের হলেন। তিনি যখন বের হলেন, দেখতে পেলেন অনেক লম্বা মানুষের মতো কি একটা টয়লেটের ছাদের উপর একটি পা এবং পাশের একটা নারিকেল গাছের উপর আরেকটি পা দিয়ে দাঁড়িয়ে আছে এবং হুজুরের দিকে তাকিয়ে হাসছে। হুজুর ভয় পেয়ে অতি দ্রুত রুমে চলে গেলেন। পরের দিন হুজুর মসজিদের সকলের কাছে ঘটনাটি তুলে ধরল এবং হুজুরের অনুরোধে সুজন নামে একটা ছেলে হুজুরের সাথে থাকতে রাজি হল। এভাবে কিছুদিন যাবার পর হুজুরের এক বন্ধু বেড়াতে আসলেন হুজুরের কাছে। তিনি জিন ছাড়াতে পারতেন, তার নাম ছিল রবি। তিনি রাতে হুজুরকে বললেন যে এই মসজিদের আশেপাশে 2টা জিন থাকে। পাশে মান্দার গাছে থাকে একটা মুসলিম জিন, যিনি নিয়মিত নামাজ পড়েন মসজিদে, এবং মসজিদের টয়লেটের পেছনে একটা খারাপ জিন থাকে যাকে সবাই পিচাস বলে। তারপর টয়লেটের পেছনে ঘিরে এবং এর চারপাশে কি যেন করে বন্ধ করে দেওয়া হলো। এরপর থেকে হুজুর আর কোনো এরকম ঘটনার মোকাবেলা করেনি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আব্দুল্লাহ।
আমার নাম মোহাম্মদ মিনহাজউদ্দিন। আমার দেশের বাড়ি হচ্ছে চিটাগং লোহাগাড়া। আমার স্টুডিও হচ্ছে এরকম যে আমি একজন ডবল, সবাই আমাকে ডবল দেখতে পাই। তো সরাসরি আমি ঘটনায় চলে যাই যে আমি একটা লেডিস টেলার্সের চাকরি করতাম ম্যানেজার হিসেবে। আচ্ছা, তো একদিন 2014 সালের জানুয়ারি তারিখ আমি আমার মালিক থেকে ছুটি নিয়ে নিই যে আমি টেকনাফ যাব আমার আন্টির বাসায় ছুটি কাটানোর জন্য। তো উনি আমাকে 5 দিন সময় দেন আচ্ছা, যে আমাকে 6 তারিখের দিন চলে আসতে হবে। তো আমি কথা দিয়ে চলে যাই, টেকনাফ চলে যাই। ওই 5 তারিখের দিন আমি মালিককে ফোন দিই, উনি রিসিভ করেন না। দোকানের নাম্বারে ফোন দিই, উনি রিসিভ করেন না, যে আমি যে আসতে পারতেছি না সেটা বলার জন্য, কিন্তু রিসিভ করতেছে না। তো আমি আন্টিকে বললাম যে উনি তো রিসিভ করতেছেন না, এখন কি করবো, আমি চলে গেলে ভালো হয়। আন্টি বলতেছেন যে না তুমি থেকে যাও, আমি বলবো। তো 8 তারিখের দিন আমি বাড়িতে চলে আসি। সকালে গাড়িতে উঠি, আমি টেকনাফ থেকে বাড়িতে পৌঁছাই 3:30 দিকে। আচ্ছা, তো 3:30 দিকে পৌঁছানোর পর ভাত খাচ্ছিলাম গোসল টুসল সেরে। ওই সময় আমার মালিকের কল আসে, যে বলতেছে তুমি কি বাড়িতে পৌঁছাইছো? তা বলতেছে হ্যাঁ পৌঁছাইছি। আচ্ছা তাহলে তুমি ঠিক আছে, তাহলে কালকে সকালে দোকানে চলে এসো। তো যেরকম বলা সেরকম কাজ। পরের দিন সকালে দোকানে যাই, তখন মালিক আসে 12টা সাড়ে 12টার দিকে। তো 12টা সাড়ে 12টার দিকে আসার পর তো উনি আমাকে বলেন সিরিয়াল নিছো? তার মধ্যে কিসের সিরিয়াল এটা বলার আগে আমার কাটিং মাস্টারটা ওই সিরিয়াল নাম্বারটা এগিয়ে দিয়ে বললো যে এ নিন সিরিয়াল। তো যখন মালিক চলে গেল তখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে রাসেল ভাই, কিসের সিরিয়াল, আমার থেকে জিজ্ঞেস করতেছে। তো রাসেল ভাই আমাকে বলতেছে তুমি না আমাকে কালকে সিরিয়াল দিয়ে গেলা, যে তাহার ভাই বলছে যে তোমাকে সিরিয়াল নিতে সাতটায় গিয়ে হসপিটাল থেকে ওনার আব্বার জন্য। তা বললাম কি আমি তো কালকে তো এখানে আসিনি, তুমি কি পাগল হয়েছো নাকি গাঁজা খাইছো? কালকে দোকানে আসলা, ডিউটি করলা। অনেকটা খারাপ লাগতেছিল, কি আমি ওদেরকে বলে কিন্তু বিশ্বাস করাতে পারছি না যে আমি দোকানে ছিলাম। আপনি ছিলেন না? আচ্ছা, তখন আমি আমার আন্টিকে ফোন দিই যে আন্টি কি এখানে কি আমি কি নাকি সিরিয়াল নিছি। তখন সবাইকে যখন বলতেছি এটা কোথাও ভুল হচ্ছে, তখন আমার মালিক যখন আসে দোকানে ঘন্টাখানেক পর ওনাকে কথা বলে। তো আমার মালিক বলতেছে তুমি না কালকে আমাকে ছুটি নিয়ে গেছিলা দুপুর বেলায় শুক্রবারের দিন, যে তুমি বলছো তুমি সরাসরি বাসা চলে যাবা। আর আমি কিন্তু বাসায় থাকতাম না, আমি ওই মালিকের বাসায় থাকতাম। সকালে সকালে এসে ডিউটি করতাম, অন্য বাসায় চলে যেতাম, সপ্তাহে একবার বাড়িতে যেতাম। তো উনি বলতেছে যে তুমি ছুটি কাটায় আসছো, আর বলছিলা একদিন তোমার আর্জেন্ট ছুটি লাগবে, তুমি দুপুরবেলা চলে যাবা। আর তোমাকে বলছিলাম তুমি 7টায় গিয়ে একটা সিরিয়াল নিয়ে যাইও, পরের দিন আসার সময় আমাকে দিয়ে দিও। আর তোমাকে তো আমি তো কালকে ফোন করছিলাম, তুমি বলছিলা যে তুমি দোকানতে বাড়িতে পৌঁছাইছো, ভাত খাচ্ছ, এরকম বললা না? হ্যাঁ বলতেছি, কিন্তু আমি তো 7টায় থেকে আসি, আমি তো আসছি টেকনাফ থেকে। আর আমি Alright, serial এবং থেকে নিলাম। শুরুতে যেটা বলেছিলেন আপনি টোটাল 4 দিন বা 5 দিনের ছুটি নিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই মাঝখানে কি অন্য কেউ ডিউটি করেছে আপনার সেই টেইলারে? হ্যাঁ না, হ্যাঁ ওরা বলতে চাচ্ছে কি আমি ছিলাম, আচ্ছা, ওকে। আমি ডিউটি করছিলাম আর সব অর্ডার নিচ্ছিলাম। তখন আমি কনফার্ম হওয়ার জন্য ওই অর্ডার খাতাটা দেখতেছি আমার কোনো লেখা আছে কিনা, দেখতেছি সেম টু সেম আমার লেখা। আমি নিজেকে বিশ্বাস করাতে পারছি না। আর এটা সবাইকে প্রথমে শেয়ার করতেছি না, মনে মনে কে ফেলাম। পরে আমি ফ্রি হয়ে এই আমার আন্টিকে কল দিলাম, আন্টি আমি তোমার বাসা থেকে আসছি আজকে কদিন পর, কেন আজকে গতকালকে তুই গেলি, শিওর হয়ে গেলাম। আচ্ছা, তখন আমি এই ঘটনাটা পুরোপুরি আমার মালিককে বোঝালাম যে আমি তো আজকে আসছি। তো সব বলতেছে তো কালকে ছিল সেটাকে। আচ্ছা, সেটা চলে গেল। এরপর এই ঘটনাটা আর ঘটেনি, আমি ভুলে গেলাম। ঢাকায় আসলাম আপনার 2015 সালের 1 তারিখে। মানে এটা প্রায় 1 বছর পরে। 14 সালে আপনার সাথে এই ঘটনা ঘটেছে। 1 বছর আগে ঘটেছিল, এরপরে এবং আমি 1 ঢাকা বছর চলে পরে আসি। আপনি ঢাকা আসলেন। জি। তো এবার 2016 সাল ঢোকার সময় 1 তারিখ না 5 তারিখ আমার বাড়িতে যাওয়ার কথা ছিল। ছুটি নিয়েছিলাম আমার মালিকের বস থেকে। তো উনি ছুটি দিয়েছিলেন প্রথমে। তখন আমি আমার বন্ধুকে ফোন করলাম, আসিফ নামের বন্ধু। তো ওকে বলতেছি যে আমি বাড়িতে যাব, তোরা কেমন আছিস? বলতেছে তোরা তো ফোন টোন করিস না, আজকে বাড়িতে আসতেছিস, ভালো কথা, তুই আমাদের বাড়িতে আসিস, খাওয়া দাওয়া করবি। আমরা বলতেছি কি খাওয়াবি? তুই যেটা খাচ্ছিস সেটাই খাওয়াবো। আমাদের ঠিক আছে, আমার জন্য দেশি মুরগ রাখবি, আমি খাবো। আচ্ছা, তো বলতে আচ্ছা ঠিক আছে আসিস। তো আর 5 তারিখের দিন আমি মাকে ফোন দিচ্ছি যে মা আমি তো যাইতে পারতেছি না, যে আমাকে বলতেছে সামনের মাসে 5 তারিখ যেতে। তো মা বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি 5 তারিখ আসি। তখন আমার বন্ধুকে আর ফোন করা হয় না, আমারও খেয়াল ছিল না, কাজে ব্যস্ত ছিলাম। 10-15 দিন পর ওর কথা মনে পড়লো, আমি ওকে কল দিলাম যে কেমন আছিস? তুই যা করছিস না কেমন আছিস বলিস না, তোর উপর আমার ডাক্তার তোর ফোন দিয়ে নাই। কি হয়েছে যে আমি আসতে পারিনি সেটা?
আসতে পারি না মানে তুই এসে মোরগ ফলাতে ভাত খাইছো, রাত্রে বলছো যে আমার মারে বলছো যে তুই গরু মাসে ভাত খাবি পরের দিন, সকাল ঘুম থেকে উঠিতি নাই, তুই এসে আবার চলে গেলি, এটা কি হলো? আর তোর মা থেকে জিজ্ঞেস করলাম তুই কি মানে নাকি বাড়িতে যাস নাই, তো দেখা কেন চলে গেলি, আর মার সাথে দেখা কেন করলি না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কি বলিস, আমি কেন এখানে থাকবো? বাট মূলত আপনি ঢাকায় ছিলেন তখন? আমি ঢাকায় ছিলাম, আচ্ছা, ডেটটা শুধু চেঞ্জ হয়ে গেছিল, আমি বাড়িতে যাব। তো বলতেছি কি তোর ভুল হচ্ছে ভাই, আমি তোদের বাড়িতে যাই নাই, আমি যেতে পারতেছি না, সেটা তোকে জানানোর জন্য ফোন দিছি। আমি আমার ফোন দিছি, আমার মারে ফোন দিছি, তুই পারলে মার কাছ থেকে জিজ্ঞেস করিস। তো মার কাছে গেল, যে দাঁড়া তো আসেনি, ডেট চেঞ্জ করছে, মালিক নাকি ছুটি দিচ্ছে না, দিবে বলে ওই সামনে মাসে 5 তারিখ আসবে, ওনাকে এখন আসবে না। তো ওর মাকে কি বলে ফিরে মতো না, মিনহাজ বলছে রাত্রে ভাত খাইছি মুরগ দিয়ে, সকালে গরু মাংস দিয়ে ভাত খাবি বলছে, এনাকে বাড়িতে আসে নাই নাকি এখন আসেন, ঢাকা থেকে আসেন নাকি ঢাকা? ওর মায় আশ্চর্য, কি রাত্রে তোর সাথে কথা বললা, আড্ডা দিল, এই ছেলেটা শুকাই গেছে, হাসি খুশি এই অবস্থাকে উনি খেয়ে বিশ্বাস করতেছে না। ওর মা এসে আমার মাকে বলতেছে এরকম এরকম ঘটনা, তখন আমার মায়ের ওই আগের কথাটা মনে পড়ছে, যে এর আগে 1 বছর আগে টেইলার্স এরকম একটা ঘটনা এরকম ঘটেছে। ঘটনা ঘটছে। আচ্ছা, ওকে। তখন আমার মা আমাকে বলতেছে ছেলে তোর কি হয়েছে, আমি তোকে কবিরাজ দেখাবো, এই ভালো একটা বৈদ্য হচ্ছে, চট্টগ্রাম ভাষা বৈদ্য বলে, ওকে আমি দেখাবো, তোকে ভালো করে চিকিৎসা করাবো, তোর কি হয়েছে আমি দেখবো। আর বলতেছে মা এগুলো বিশ্বাস করি না, পারলে আমার ডাক্তার দেখাই, আমি শুকাই যাচ্ছি একটু মোটা হওয়ার জন্য, আচ্ছা, এরকম বললাম। হাসি ঠাট্টার মধ্যে উঠে দিলাম, তো মা তো বিশ্বাস করে না। তো এই পর্যন্ত তখন আমার মনে খুব কষ্ট লাগতো যে এটা কি হচ্ছে আমার সাথে, কেন এরকম। তখন আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম, জানা যে মানুষটা করতেছে আমি যেন তারা একবার দেখতে পাই। আমার তো মনে মনে জানা হয়েছে যে কোনো কিছু, কোনো শক্তি হতে পারে। তখন আমার স্বপ্নে আসছিল, আমি ওনাকে দেখি নাই, শুধু ওনার আওয়াজটা শুনতে পাইছি, স্বপ্নে যেরকম হয়। উনি আসার সময় আমাকে সালাম দিলেন, সালাম দেওয়ার পর উনি আরবি মাসের কত তারিখ, ইংরেজি মাসের কত তারিখ, বাংলা মাসের কত তারিখ, সময় কয়টা, আর কতক্ষণ কথা বলবে, এটা টাইমটা কিন্তু আমাকে জানাই দিছিল আগে। আচ্ছা, এটা আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়েছিল? স্বপ্নের মাধ্যমে জানাচ্ছে যে আপনি আমাকে সময় কতক্ষণ দিবেন, হুম, 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 আমার থেকে অনুমতি নিচ্ছে। হুম, হুম। আমি বলতেছি ভাই আপনি সময় যতক্ষণ চান ততক্ষণ দিব, কিন্তু ভাই আপনি আমার পিছিয়ে লেগে আছেন কেন? এটার সমাধান আপনি চান আর কি? আচ্ছা, তো বলতেছে আমি তোমার জীবন আসছিলাম তোমার ক্ষতি করার জন্য প্রথম, হুম, এখন তোমার ভালো করতেছি, তোমাকে ভালো লাগতেছে না? সবাই তো আমাদের মতো চাই, তোমরা ইনসান হচ্ছে বেঈমান। ওই চট্টগ্রামের ভাষা বলতেছে আমাকে, তোমরা ইনসান হচ্ছে বেঈমান, তোমাদের সাহায্য করতে চাইলে তো তুমি তো নিচ্ছ না, তোমাদের মতো মানুষ কত সাধনা করে আমাকে পাওয়ার জন্য, আর তুমি? আমি বলছি আমার এরকম দরকার নাই, পারলে আপনি আমার কুটিপতি বানাই দেন, না এরকমই রাখেন। আপনি আমার কুটিপতি বানাতে পারবেন? তুমি তো লুবেল আসে পড়ছো, আমার বলতেছি আমি লুবেল আসবো না, আপনি আমার জীবন ছেড়ে চলে যান। আপনার জন্য আমি কত কথা শুনতেছি, কেউ আমার বিশ্বাস করে না, সবাই বলে আমি নাকি ডবল, আর সবাই আমি থাকা সত্ত্বেও আমাকে বলে তুই কি আসল নাকি নকল। আচ্ছা, আমার এটা- খারাপ লাগে। এটা আমার আপনার বন্ধু- ব্যক্তি জীবনে যে অস্তিত্ব সেটার উপরে একটা সন্দেহ তৈরি করেছে। হ্যাঁ সুন্দর তৈরি গেছে, আমার আচ্ছা। বন্ধুরা আমাকে ঠাট্টা আমার শেখে, এটা কি আমার ভালো লাগে? তো বলতেছে তুমি কি চাও, বলতেছে আপনি আমার জীবন থেকে চলে যান। বলতেছে আমি তো যাবো না, আমি আসছি তোমার জীবনে থাকবো, তো আপনি এখন কি করবেন? আমি সবাইকে বলে দেবো আপনি আমার জীবন আছে, কেউ বিশ্বাস করবে না। আমি বলতেছি কেন করবে না? তুমি কোনো প্রমাণ দিতে পারবে না আমি যে আছি, তো আমি কি করবো? ও কিচ্ছু করার নাই, তুমি শুধু দেখতেই থাকো। তো বলতেছি আপনি আচ্ছা, আপনি যে প্রথমে বলছিলেন যে আপনি আমার ক্ষতি করতে আসছেন, তো ক্ষতি করতে আসলে আপনি ক্ষতি করতেছেন, আর উপকার কেন করতেছেন? স্বপ্নের মধ্যে বলতেছি, আমি ওনাকে দেখতেছি না। তো উনি বলতেছে কারণ আছে, তোমার জীবনে তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, তোমার মায়ের উপর আমি ভর করি, আচ্ছা, ভর করি, যেটা সবার আসরের দোষ বলে এরকম আর কি। তো তোমার মা সে আর বুঝতে পারেনি, যখন তুমি 6 মাস বয়স, জন্ম হবার পর তোমার বাবা মারা যায়, তখন তোমাদের বাড়িটা কি অভাবে পূর্ণত হয়। আর তোমার তো কোনো ভাই বোন নাই, তোমার মা একজন, বাবা নাই, নানা বাড়িতে থাকো, সেজন্য আমি তোমার প্রতি কি দয়া দেখালাম। আর বলতেছে আপনার দয়া দরকার নাই, আপনি আমার জীবন থেকে চলে যান। তো বলতেছে আমি তো যাবো না, তুমি বললে কি আমি যাবো? বলতেছে টাইম শেষ হয়ে যাচ্ছে, অনেক কথা হয়ে যাচ্ছে, কিন্তু তবে আপনি আমার জীবন থেকে চলে যান। এরকম করতে করতে পজার আজান দিয়ে বলতেছে, আমি বুঝতে পারিনি। তখন সে চলে গেল। তখন সকালে আমি বাড়িতে এখানে সবাইকে শেয়ার করলাম, তো বলতেছে এটা কিছু না, তুমি স্বপ্ন দেখছো, বাস্তবে না। কেউ কিন্তু এই কথা বিশ্বাস করে না, কিন্তু যার সঙ্গে আছে সেই বিশ্বাস করে আসলে কি। ঠিক, একদম। এই হচ্ছে আমার ঘটনা। আর এবং এবং এর পর থেকে কি আপনি এই একই সিচুয়েশন ফেস করেছেন? না, এখনো আবার? পেস করিনি,
আচ্ছা ওকে তবে কিন্তু আমার মনে হয় যে সে আমার আশেপাশে আছে, একটা ফিলিংস হয়। জি আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, যে ফিলিংস হয় যে সে আমার সঙ্গে আছে, বা আমি একটা কাজ করতেছি ভুলে গেছি, যে মামা আমাকে ফোন দিল যে মিনহাজ নিচে ফাইলটা নিয়ে আয়, অথবা আমি অন্য একটা কাজে লেগে গেছি, দেখতেছি ফাইলটা নিচে চলে গেছে, মা বলতেছে এই আসতে হবে না, ফাইলটা পাইছি। আসলে কিন্তু ফাইলটা কিন্তু আমার এখানে ছিল, আচ্ছা সেটা পাওয়ার কথা ছিল না। আর কথা হচ্ছে না, মামা আমার ফোন দিয়ে বলে আসতে হবে না, ফাইলটা পাইছি। আচ্ছা আপনি স্বপ্নে যেমনটা দেখেছিলেন যে সে আপনাকে মূলত সাহায্য করতে চায়, হুম, এবং সেটাই সে করে যাচ্ছে আপনার আশেপাশে থেকে। হ্যাঁ, কিন্তু আমি তো জিজ্ঞেস করলাম কেন করতেছে, এই যে আমার বাবা যখন মারা যায়, আমার মায়ের দুঃখ দেয়, আমার মাকে সবাই বিয়ে করতে বলে, আমার মা বিয়ে করে নাই, আমাকে দেখে জীবন পার করে ফেলেছে। তো বলতেছে আমি ইনসানের মধ্যে একটা জিনিস দেখি হচ্ছে ভালোবাসা। সব মানুষের লোভ লালসা সবকিছু থাকতে পারে, কিন্তু তোর মায়ের সেটা ছিল না। তোকে তো সবাই তো ওই যে বিক্রি করে দিতে চাইছিল তোর নানার বাড়ি, তোর মা তো বিক্রি করে না, তোকে তো রেখে দিচ্ছে। এবং সেটার জন্যই হয়তো সে আপনার আশেপাশে আছে সে এবং আশেপাশে আছে, সে সবসময় আমার পাশে থাকবে বলতেছে, এটাই। বন্ধুরা, আমি শাকিল বলছি। আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমার বোনের কাছ থেকে শোনা। তো যেটা হয়েছিল আমাদের গ্রামের বাড়িতে, বাস থেকে নামার পরে এমন একটি জায়গা আছে যেখান থেকে বাড়ি, আমাদের যে নানু বাড়ি আছে ওইখানে যেতে অনেক সময় লাগে। তো রাতে যারা রওনা দেয়, সকাল ভোরে যখন পৌঁছায়, ওইখানে পৌঁছানোর পরে দেখা যাচ্ছে যে 4টার দিকে, আমরা যদি রাতে রওনা দিই 4টার দিকে ওইখানে পৌঁছাবো। তো 4টার দিকে গেলে ওইখানে তেমন কোনো বাড়ি যাওয়ার মতো, মানে নানুদের বাড়িতে যাওয়ার মতো তেমন কোনো যানবাহন পাওয়া যায় না, শুধুমাত্র কিছু ভ্যান গাড়ি পাওয়া যায়। আচ্ছা এর মানে হচ্ছে তার বাসাটা ছিল মূলত বাস স্ট্যান্ড থেকে আরো দূরে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওকে। তো এমনই এক সময় গেল। তো আমাদের ওইখানে পাশের বাড়িতে, নানুদের পাশের বাড়িতে একজন ভ্যান চালক ছিল। তো মূলত ঘটনাটি তাকে নিয়ে ঘটা। আচ্ছা। তো একদিন সকালে মেবি 4:30টার দিকে সে বের হয়ে গেছে। সকালে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি সে প্যাসেঞ্জার নিতে পারবে, যাই হোক। তো গেল ভালো, সকাল 4:30টার দিকে উনি 4:30টার দিকে বের হলো। বের হওয়ার পরে ওইখানে গেল, তোর রাস্তা মাঝখানে। তো উনি দেখলো যেটা একজন হুজুর, পাঞ্জাবি পরা, সাদা পাঞ্জাবি পরা, টুপি পরা, একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। তো সে তেমন কিছু মনে নিল না, কারণ হচ্ছে সকালবেলা হয়তো বা হুজুর নামাজ পড়ে কোথাও যাচ্ছে বা নামাজ পড়তে যাবে। তো হুজুর তাকে ইশারা করে থামতে বললো, উনি থামলো। থামার পরে বলতেছে যে আচ্ছা আমাকে একটু সামনে নিয়ে যাবেন, মানে হচ্ছে আমার বাচ্চা খুব অসুস্থ, তো আমাকে একটু সামনে নামিয়ে দিলে হবে। তো উনি চিন্তা করলো বিপদে পড়ছে, ঠিক আছে ওকে আচ্ছা ওঠেন। তো সব থেকে মজার ব্যাপার হলো যে হুজুর যখন পিছনে বসলো, হুজুর ওই ভ্যান চালককে বললো আপনি পিছনে ঘুরবেন না, কোনো শব্দ শুনলেও আপনি পিছনে ঘুরবেন না। তো উনি চিন্তা করলো কি বলতেছে এইসব, পিছনে না ঘুরলে আমার কি, আমি তো চালাবো। ভালো কথা, উনি গেল, চালাচ্ছে 5 থেকে 7 মিনিট পরে উনি পেছন থেকে অদ্ভুত কিছু সাউন্ড পাচ্ছে। তো উনি ভুলে গিয়েছিল যে ওনাকে পিছনে ফিরতে নিষেধ করেছে। তো উনি পিছনে ফিরলো। তো পিছনে ফিরে উনি যা দেখলো, ওই লোকটার কোলে যে বাচ্চাটি ছিল অসুস্থ, ওই বাচ্চাটিকে ওই পাঞ্জাবি এবং টুপি পরা যে লোকটি ছিল, মানে হচ্ছে হুজুরের রূপে ছিল, যে সে ওই বাচ্চাটিকে খাচ্ছে। তো এটা দেখার পরে উনি কিছু বলার শক্তি পায়নি, উনি শক্তি হারিয়ে ফেলেছে, উনি সাথে সাথে ওইখানে অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা। তো তারপরে যেটা হলো, উনি লাস্ট যখন, মানে হচ্ছে অনেক যখন জ্ঞান ফিরে, তখন উনি বাসায় ছিল। তো সবাই যখন জিজ্ঞাসা করলো যে এইখানে তোমার কি হয়েছিল, তুমি এরকম রাস্তার মধ্যে পড়ে গেছিলা, দেন উনি এটা বললো। আর প্লাস হচ্ছে ওনার খুব প্রচন্ড মাত্রায় ভয় পাওয়ার কারণে ওনার অনেক জ্বর ছিল, তো অনেক কোভিড দেখানো হলো, উনি 3 দিনের মাথায় মারা গেল। আচ্ছা আচ্ছা, সো এটা ছিল আপনার প্রথম ঘটনা। আমার মনে হয় আপনার কাছে আরো গল্প রয়েছে। জি জি, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা কিছু। ধন্যবাদ ভাইয়া। তো আমার দ্বিতীয় গল্পটি যেটি হচ্ছে, সেটি হচ্ছে আমার নানু বাড়ি নিয়ে। তো আমাদের নানুদের এখন যে বাড়িটি, তো ওই বাড়িটি হচ্ছে যখন, মানে হচ্ছে ওইটা ইংরেজদের আমলের। তো তখন ইংরেজরা যখন শাসন করত, তখন ওই জমিটি ইংরেজদের ছিল। তো আমাদের নানুদের যে বাড়িটি, প্রথমে আমি বলে নিচ্ছি বাড়িটির পজিশনটা কেমন। নানুদের বাড়িটির পিছনে হচ্ছে ছোট বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের পিছনে পুকুর।
তো ছোটবেলা থেকেই শুনে আসছি ওই বাঁশঝাড় এবং পুকুর খুবই খারাপ, মানে হচ্ছে ওখানে অনেকে অনেক কিছু দেখেছে। আচ্ছা তো যাই হোক, নানুদের বাসার কাজ করতো, মানে হচ্ছে নানুদের ছোটখাটো কাজগুলো করে দিত এমন একজন লোক। তাকে নানুরা ছোট একটি ঘর বানিয়ে দিয়েছে পুকুরের পাড়ে, ছোট্ট একটি ঘর। তো উনি সাধারণত কাঠের কাজ করতো, সো মিলে কাঠ কাটতো। তো উনি আমাদের নানুদের বাসার পিছনে ওই বাঁশঝাড়ের একটু সামনে তো ছোট ঘরে থাকতো। আচ্ছা তো একদিন মানে হচ্ছে পুরো ঘটনাটা ঘটার পরে তার কাছ থেকে এই ঘটনাটি আমরা জানতে পারি। জি জি জি। তো সে স্বপ্ন দেখতো একটা মহিলা কাঁদছে, তাকে খুব জোর করে বলছে ওই বাঁশঝাড়ে স্বর্ণ লুকানো আছে কলসির মধ্যে, তো ওগুলো নিয়ে আসতে। মহিলা খুব কাঁদতো। তো আচ্ছা। একদিন, 2 দিন, 3 দিন, তো একটা সময় সে অতিষ্ঠ হয়ে, সে আর পারছে না থাকতে, তো সে অতিষ্ঠ হয়ে ওইখানে গেল, গিয়ে ওইখানে ঘোরাঘুরি করতো। তো নানু ব্যাপারটা খেয়াল করলো, তো তাকে জিজ্ঞেস করলো যে হঠাৎ তুই বাঁশঝাড়ে এত ঘোরাঘুরি করতেছিস কেন? প্রতিদিন সকালে উনি ওইখানে চলে যেত। তো যাই হোক, তো হঠাৎ করে আমরা একদিন জানতে পারি, নানুরা জানতে পারে যে ওদের গ্রামের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। তো শুনতে পারে যে ও কাজ ছেড়ে দিবে। আচ্ছা তো কেন ছাড়বে কিছু বলেনি। তো তারপরে জানা গেল যে ওর গ্রামের বাড়িতে ও বাড়িঘর করছে নিজেদের, মানে হচ্ছে আস্তে আস্তে ওর আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে। তো নানু তো তখনও কিছু বুঝতে পারেনি। তো যাই হোক, ও আমাদের কাছ থেকে, মানে হচ্ছে নানুদের কাছ থেকে চলে যাবে, সে আর কাজ করবে না আমাদের এখানে, চলে যাবে, ভালো কথা। তো চলে যাওয়ার 2 থেকে 3 দিন আগে হঠাৎ করে সমিলে যখন উনি কাজ করতে গেল, তার 2টা পা কেটে গেছে। আচ্ছা, ওই লোকটা যখন কাজ করতে যায় সমিলে, আচ্ছা তার পা কেটে গেছে। ওকে, আমি ঠিক কিছুক্ষণ আগে, সরি, যে উনি, আমার মনে হচ্ছে কিছুক্ষণ আগে উনি চলে গেছেন ওনার বাসায়, তারপরে কাজটা কন্টিনিউ করতেন উনি নাকি? না, উনি হচ্ছে আমাদের বাসার পেছনে যে থাকতো, মানে হচ্ছে আমরা জানতে পারি যে ওনার গ্রামের বাড়িতে উনি বাড়ি করছে, মানে হচ্ছে ওনাদের তেমন আর্থিক অবস্থা ভালো ছিল না, বাট নিজে বাড়ি করেছে। আচ্ছা, তো তারপরে সে আমাদেরকে জানিয়ে দিল যে সে চলে যাবে, আর কাজ করবে না আমাদের এখানে। বাট ততক্ষণ যায় নাই উনি? না, ছিলেন? যায়নি, সে আচ্ছা এখান থেকে সব। ওকে, দেন আমরা তারপরে শুনি। তো তারপর তো তার পা কেটে গেল। তো এটা নিয়ে আসলে হচ্ছে কিভাবে কাটলো ও কখনো কাউকে বলেও নেই, আর অনেকে জানতে চেয়েছে বাট বলেনি। ও সুমিলে তখন একা ছিল। আচ্ছা, তো যাই হোক, ওকে যখন ধরে এনে, মানে হচ্ছে সবাই মিলে হসপিটালে নিল, হসপিটাল থেকে ওর যে ছোট্ট রুমটি ছিল ওইখানে নিয়ে আসা হলো। তো একদিন নানু, ওদের ফ্যামিলিতে খবর দেওয়া হলো। তো নানু গিয়ে জিজ্ঞেস করলো যে আচ্ছা কি হয়েছে, আমার সত্য করে বলো তো কি হয়েছে, হঠাৎ করে তুমি চলে যেতে চাচ্ছ, তোমার পা কেটে গেল, তুমি বাঁশবাগানে ঘোরাঘুরি করতাম, আসলে কি হয়েছে বলো। তো সে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো। দেন নানুকে বললো যে তার স্বপ্নে একজন মহিলা খুব কান্নাকাটি করে তাকে বলতো যে ওই বাঁশবাগানের নিচে আসো, ওইখানে অনেক কিছু পাবা তুমি। তো ওইখান থেকে সে আসলে পেয়েছিল, গোল্ড পেয়েছিল অনেক, একটা হাড়ি করে, মানে হচ্ছে গর্ত করে যখন হাড়ি পেয়েছে, হাড়ির ভিতরে অনেক গোল্ড ছিল। তো ওগুলো দিয়ে ওর, তো নানু জিজ্ঞেস করলো যে তুমি কি ওগুলো সব খরচ করে ফেলছো বা ওগুলো কি সব বিক্রি করে ফেলছো? তো ও বলছে যে না, আসলে আমি বিক্রি করিনি, সব আমার কাছে এখনো আছে। তো নানু বললো যে দেখো, আসলে হচ্ছে যে তোমাকে এগুলো দিয়েছে, হয়তোবা সে চাচ্ছে যে তুমি এগুলো নেও, ঠিক আছে, বাট তুমি এখানে থাকো। আচ্ছা, তুমি যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে তোমার দুর্ঘটনা ঘটলো। তো এই তো তারপরে তার ফ্যামিলি এসে তাকে নিয়ে গেল, তারপরে আর ওদের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতায় যাত্রা দেখতে গিয়েছিলাম। সন্ধ্যের দিকে বৃষ্টি পড়ছিল। ফেরার সময় দেখি আকাশ ফাঁকা, ঝলমলে চাঁদ কাত হয়ে বাদবাকি জ্যোৎস্না ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে। রাস্তা শুনশান ফাঁকা, মানুষজন মেলায় রাত কাটাতে আসে, কিন্তু ছোট মামা খুঁতখুঁতে মানুষ। ঘুম পাচ্ছে বলে যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি? মোটে তো 5 কিলোমিটার রাস্তা, চলাই পটু। ঘুম ঘুম চোখে রাস্তা হাঁটা কষ্টকর। তাছাড়া ছোট মামার চেয়ে আমার পা দুটো বড্ড বেশি ছোট, বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি।
হঠাৎ রাস্তার বাকির মুখে গঞ্জের শেষ দিকটায় একটা সাইকেল রিক্সা দেখা গেল। রিক্সাটা দাঁড়িয়ে ছিল, তবু ছোট মামা চেঁচিয়ে উঠলেন, রোকে রোকে। রিক্সাওয়ালা হেসে অস্থির, রুখে তো আছি বাবু মশাই, যা হবে কোথায়? আমারও হাসি পাচ্ছিল। ছোট মামার সবকিছুই অদ্ভুত। তো আমরা ঝাপুইহাটি যাব শুনে রিক্সাওয়ালা খুশি হলো, বলল, চলুন, আমিও কাছাকাছি থাকি। ওদিককার প্যাসেঞ্জার জন্য অপেক্ষা করছিলাম। খালি খালি রিক্সা নিয়ে বাড়ি ফেরার পোষায় না। রিক্সাতে উঠে বসলে ঘুমটা আমাকে বাগিয়ে পেয়েছিল, কিন্তু ছোট মামার বারবার ধমক এবং পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল। কিছু দূর চলার পর রিক্সাওয়ালা থামালো। ছোট মামা বললেন, কি হলো, চেন খুলে গেল নাকি? রিক্সাওয়ালা সিট থেকে নেমে বলল, আগে না, সকত্তি মশাই হজমিগুলো আনতে দিয়েছিলেন, দিয়ে আসি। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, এখানে কোথায় তোমার চক্কতি মশাই? রিক্সাওয়ালা কান করল না। রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের তলায় গিয়ে ডাকলো, সকত্তি মশাই, ও সকত্তি মশাই, ঘুমোচ্ছেন নাকি? গাছের ভেতর থেকে খ্যানখ্যানে গলায় কেউ বলল, ঘুমবো কিরে বাবা, পেট আইটায়, এত দেরি করলি কেন রে? প্যাসেঞ্জার ফেলে তো আসবো, এই নিন হজমিগুলি। এনেছিস? কই, দে দে দে, শিগগির দে। রিক্সাওয়ালা তাকে হুজমিগুলি দিয়ে এসে সিটে উঠল, প্যাডেলে চাপ দিল, রিক্সার চাকা গড়ালো। ছোট মামা বললে, ব্যাপার কি হে রিক্সাওয়ালা, তোমার চক্কতি মশাই কি গাছে থাকেন নাকি? আগে হ্যাঁ, গাছে থাকেন কেন? ওটাই তো তেনাল ডেরা। তার মানে? মানে নিয়ে মাথা কামানোর দরকার নাই বাবু মশাই, চাপি হাঁটি যাবেন, পৌঁছে দেব, ব্যাস। ছোট মামা রেগে গেলেন, অদ্ভুত তো তোমার কথাবার্তা, রাত বিরতে গাছের উপর। রিক্সাওয়ালা ওকে থামিয়ে দিয়ে বলল, চুপ চুপ, সকত্তি মশাইয়ের কানে গেলে কেলেঙ্কারি। আমার কাছ থেকে ততক্ষণে ঘুমটা কেটে পড়েছে। বারবার দেখে আসছি ছোট মামার সঙ্গে কোথাও রাত বিরতে বেরোলেই গোলমেলে সব ঘটনা ঘটে। বুঝতে পারি না রাত এলেই কেন পৃথিবীটা অন্যরকম হয়ে যায়, নাকি ছোট মামার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায়। কিন্তু তারপর তো ছোট মামা চলে আয় বটু বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যান। ধাক্কাটা সামলাতে হয় আমাকেই। এবার কতদূর গড়াবে কে জানে। বুক টিপটিপ করতে লাগলো। একটু পরে আবার রিক্সা দাঁড়ালো এবং রিক্সাওয়ালা তড়াক করে নেমে গিয়ে ডাক দিল, ঠাকুরুন দিদি, ও ঠাকুরুন দিদি। একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ এগিয়ে গিয়ে এলো। গোতো এলি, কখন থেকে পথের দিকে তাকিয়ে চোখে ব্যথা ধরে গেল। দোক তো এনেছিস তো? না আনলে ডাকছি কেন, এই নিন। দোক্তা নিয়ে ঠাকুরন দিদি নেড়া গাছটার দিকে চলে গেল। ছোট মামা গুম হয়ে বসেছিলেন। বললেন, কোনো মানে হয়? রিক্সাওয়ালা আবার চুপচাপ রিক্সা চালাতে শুরু করল। কিছু দূর গেছি, হঠাৎ কোত্থেকে কেউ হেড়ে গলায় ডাকলো, ভুতু, ও ভুতু, আয় ভুতু। ছোট মামা চাপা স্বরে বললেন, থেমো না, এই যে ডাকুক। একটা কালো বেটে লোক ধমক দিল, এই বেড়ার ছেলে, কানে কথা যায় না? রিক্সাওয়ালা বলল, রোজ রোজ বাকিতে জিনিস দেবো নাকি? দেবে না মানে? ওর বাপ দেবে। এখনো 63 টাকা 67 পয়সা জমা আছে খাতায়। সে আপনি মামলা করে আদায় করুন গে। লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। বাজে কথা বলিস নে, আসলে তুই যাসনি দত্তর দোকানে। কি ঝামেলা করছেন বাবু, গাড়িতে প্যাসেঞ্জার আছে দেখছেন না? লোকটা প্রায় কেঁদে ফেলল। এখন আমি ঘুমাবো কি করে? এক গুলি আফিম আমাকে এত রাত্রিরে কে দেবে? রিক্সাওয়ালা পরামর্শ দিল, শ্মশানতলায় চলে যান, তারক বাবুর কাছে এক গুলি পেতেও পারেন। ওরে বাবা, মোতাদ ভাঙলে লক আপে ঢোকাবে। তাহলে বরঞ্চ পাঁচুর কাছে যান। সে বেটা তো চোর। চোর বলে তো বলছি,
দারোগা বাবুর কৌটো থেকে দু একটা গুলি সেও হাতাতে পারবে। লোকটা কিন্তু কিন্তু করে বলল, তা পাঁচুকে পাচ্ছি কোথায়? ও তো ফেরারি আসামি। রিক্সাওয়ালা চাপা স্বরে বলল, সন্ধেবেলা পাঁচুকে এক পলক দেখেছি। মোরল মশাইয়ের তাল গাছের কাছে দাঁড়িয়েছিল। মোরল মশাইগঞ্জের মেলায় গেছেন, কাজে পাঁচু নিশ্চয় তেনার ডেরায় ঘুমিয়ে নিচ্ছেন। বেঠে কালো ছায়ামূর্তিটি তখনই উধাও হয়ে গেল। রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিয়ে বলল, রোজ রাত্রিরে আসার এই এক জ্বালা বাবু মশাই, রাজ্যের লোকের হাজার ফরমাস। ছোট মামা গুম হয়ে বসে আছেন। আমি ভাবছি হঠাৎ আমাকে ফেলে পালিয়ে না যান। বড্ড বেশি গোলমেলে ঘটনা ঘটছে। কিছু দূর যাওয়ার পর রাস্তা বাঁক নিল। এবার দুধারে ঘন জঙ্গল, রাস্তায় চক্রা বকরা জ্যোৎস্না পড়েছে। রিক্সাওয়ালা বলল, আর এক জায়গায় একটুখানি থামতে হবে। সিঙ্গি মশাইয়ের নস্যির কৌটোটা দিয়েই আমার ছুটি। একখানে জঙ্গলটা কিছু ফাঁকা। রিক্সা সেখানে থামল। রিক্সাওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারে গিয়ে চেঁচাতে থাকলো, সিঙ্গি মশাই, ও সিঙ্গি মশাই। তারপর সাড়া না পেয়ে এগিয়ে গেল, আর তাকে দেখতে পেলাম না। ভয়ে ভয়ে ডাকলাম, ছোট মামা। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, চুপচাপ বসে থাক, আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা। এই সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলল, কারা এখানে? ছোট মামা ভারী কি চালে বললেন, আমরা। আমরা মানে? নাম কি? বাড়ি কোথায়? ছোট মামা রেগেই ছিলেন, বললেন, তা জেনে তোমার কাজ কি? কে তুমি? গাছে কি করছো? হ্যাঁ, বলে কি? গাছে কি করছি? খবরদার, বাজে কথা বলবে না বলে দিচ্ছি। এটা বাজে কথা হলো? জানো না গাছে কি করছি? ছোট মামা খাপ্পা হয়ে বললেন, না, জানি না। আমরা মানুষ, আমরা তোমার মতো রাত বিরতে গাছে কাটাই না। প্রথম প্রথম এই ভুলটাই হয়। কি ভুল হয়? মানুষ মানুষ ভুল। কি অদ্ভুত! অদ্ভুত তো বটেই, অতটুকু বাদ যেতে কয়েকটা দিন দেরি। এই যা। তা তোমার কি ডেরা খুঁজে বেড়াচ্ছ? বোকার কাকে বলে? ভূতের রিক্সাতে চেপে। ভূতটা এক নম্বরে দড়িবাজ, সাবধান করে দিচ্ছি কিন্তু। ছোট মামা রিক্সা থেকে নেমে ঘুষি পাকিয়ে দাঁড়ালেন। কে হে তুমি? গাছ থেকে নেমে এসো তো দেখি। আমিও নামতে দেরি করলাম না। ছোট মামার মারামারি করার অভ্যেস আছে, কিন্তু রাত বিরতে গাছের লোকটার সঙ্গে এটে উঠতে পারবেন কিনা আমার সন্দেহ। রিক্সাওয়ালা আসছে না, মারামারি বাতলে থামাবে কে, এটাই আমার ভাবনা। ছোট মামা ঘুষি বাগিয়ে এবার হুঙ্কার দিলেন, কমন কমন। গাছের লোকটা বিদঘুটে হাসল। ইংরেজির কি সিরি? কামন কি চক্রা? গেট ডাউন। কিন্তু গেট ডাউন করি কি করে? একটা ঠ্যাঙই যে নেই, থাকলে পরে এতক্ষণে নেমে কানটি ধরে স্ট্যান্ড আপ অন দা বেঞ্চে করিয়ে দিতাম। পাশের একটা গাছ থেকে কেউ বলল, কে পণ্ডিত মশাই, ছাত্র জোটাতে পারলেন নাকি? না, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না। ছোট মামা আর সহ্য করতে পারলেন না। রাস্তার ধারে পাথরকুচির স্তূপ থেকে পাথর কুড়িয়ে ছুটতে শুরু করলেন। আমাকেও বললেন, হাত লাগা পটু, আমাকে গাধা বলছে, আমাকে ইংরেজি শেখাচ্ছে, পাঠশালার পণ্ডিত। ওদিকে পণ্ডিত মশাইয়ের চেঁচামেচিতে চারদিকে সাড়া পড়ে গেছে। হই হই রই রই করতে করতে কালো কালো কারা সব গাছ থেকে চুপচাপ করে নেমে দৌড়ে আসছিল। আমি তো ভয়ে প্রায় কেঁদে ফেললাম। ছোট মামা, এবার ছোট মামার চোখে পড়ল ব্যাপারটা। তারপর যা ভেবেছিলাম
এবং বরাবর যা ঘটে আসছে তাই হলো। ছোট মামা চলে আয় পটু বলে রিক্সাওয়ালা যেদিকে গিয়েছিল সেই দিকে দৌড়লেন। আমিও দৌড়লাম, কিন্তু ভাগ্যিস ছোট মামা হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন, তাই সঙ্গ পাওয়া গেল। জ্যোৎস্নায় একটা ভাঙাচোরা দালান বাড়ি দেখা যাচ্ছিল। বাড়ির দরজায় ছোট মামা ধাক্কা দিতে লাগলেন। একটু পরে ভেতর থেকে সাড়া এলো। কে? ছোট মামা ব্যস্তভাবে বললেন, আমরা খুব বিপদে পড়েছি, দয়া করে দরজা খুলুন। কি বিপদ? কারা আমাদের তাড়া করেছে। তারা কারা? গাছে গাছে যারা থাকে। গাছে থাকে ভূত, বনে থাকে বাঘ, জলে থাকে মাছ, মনে থাকে রাগ। কি বিপদ? আপনি পদ্য বলছেন নাকি? ঠিক ধরেছ। কেমন হয়েছে পদ্মটা বলো তো? খুব ভালো, দয়া করে এবার দরজা খুলুন, ওরা আসছে। খরার যদি পারে ডিম, জলে যদি জলে পিদিম, বলো তো তবে অত কিং। ছোট মামার পদ্য লেখার বাতিক ছিল, বলে দিলেন, জাম গাছে ফলবে শিম। খাসা খাসা, স্বাগত সুস্বাগত। দরজা খুলে গেল। ছোট মামা বললেন, আলো নেই কেন? আলো জ্বালুন। যত বড় কবি তুই হোস না, যদি না বাসিস ভালো জোসনা, থেকে যাবে কত আফসোস না, তাই বলি চুপ করে বস না। ভদ্রলোক বাইরের দরজা বন্ধ করে দিলেন। জানালা গলিয়ে জ্যোৎস্না এসে ঘরে ঢুকল। আচ্ছা, দেখা যাচ্ছিল ওকে, ঢেঙ্গা, বড় বড় চুল, পরনে পাঞ্জাবি পাজামা, হাতে একটা বই বা মোটা খাতা, পাতা উল্টাতে শুরু করলেন। তারপর বললেন, এই পদ্মটা আরো ভালো। একদা এক বাঘের গলায় হার ফুটিয়াছিল, সারস পাখি লম্বা ঠোঁটে হার তুলিয়া দিল। পুরস্কার চাইলে পরে বাঘ রাগিয়া কহে, মুন্ডুখানা ফেরতে পেলি তাই যথেষ্ট নহে। পাশের ঘর থেকে কেউ বিটকেল গলায় ডাকলো, ঘটনা, এই ঘটনা, কাকে পদ্য শোনাচ্ছিস? মানুষকে। কয়জন মানুষ? 1.5 জন। দোষ পোষাবে না। ছোট মামা বললেন, কেউ নেই। কবি ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, আমার দাদার ওই এক স্বভাব, খালি খাই খায়। খাই খাই মানে? দাদার খুব খিদে আর কি। যাগ্গে এই পদ্যটা পড়ি। সেই সময় বাইরে ডাকাডাকি শোনা গেল, ছোট বাবু, ছোট বাবু, ও ছোট বাবু। কবি খাপ্পা হয়ে দরজা খুলে বললেন, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন রে ভূত? আমার প্যাসেঞ্জার হারিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছি। কয়জন? আগে 1.5 জন। ছোট মামা আমার হাত ধরে হ্যাচকা টান দিলেন, চলে আয় পটু। রিক্সাওয়ালা আমাদের দেখেই বলে উঠল, সর্বনাশ, কোথায় ঢুকছিলেন আপনারা? চলে আসুন, চলে আসুন, এ বাড়ির বড় বাবুর বেজায় খিদে। আমরা 3 জনে দৌড়াচ্ছি। পেছনে কবির করুণ আর্তনাদ কানে আসছে। অত ভালো পদ্মখানা শুনে গেল না, আমার যে আবার মরতে ইচ্ছে করছে গো। ছোট মামা রাস্তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ওহে রিক্সাওয়ালা, ওরা ওরা সব নেই তো? রিক্সাওয়ালা হাসলো, না, ঘুমিয়ে পড়েছে, বস বস করে ঘুমাচ্ছে, শুনতে পাচ্ছেন না? ছোট মামা কান ধরে শুনে বলল, আমি তেমন কোনো শব্দ পেলাম না, তবে বাতাসে গাছপালা খুব নড়ছে, নানা রকম শব্দ হচ্ছে বটে, কিন্তু ভোস ভোস নয়, শোষো, সনসন, সরসর, খড়খড়। কি জানে বাবা কি। এবার আর কোনো গন্ডগোল হলো না। আমাদের গায়ের মোড়ে পৌঁছে দিয়ে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে নিল। ছোট মামা জিজ্ঞেস করলেন, তুমি কোন গাছে থাকো হে? রিক্সাওয়ালা বেজায় হেসে বলল,
আমি কেন গাছ থাকতে যাব মশাই? হ্যাঁ, আমার কি ঘরদর নেই? নামটাই না হয় ভূত। রাত বিরেতে রিক্সা চালাই বলে তিনাদের সঙ্গে চেনা জানা হয়েছে। ছোট মামা সন্দিগ্ধ স্বরে বললেন, তুমি মানুষ? আগে হ্যাঁ, 16 আনা মানুষ। এ কথা বলে সে শেষ রাতের জ্যোৎস্নায় রিক্সা চালিয়ে কালো হতে হতে দূরে মিলিয়ে গেল।